সোহরাওয়ার্দী উদ্যানে কয়েকশো অবৈধ স্থাপনা, দোকানপাট উচ্ছেদ। নিরাপত্তার স্বার্থে অভিযান বলছে সিটি কর্পোরেশন। রাজনৈতিক কারণে শাহরিয়ার আলম সাম্যকে হত্যা, অভিযোগ রিজভির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক পালন, দ্রুত বিচারের দাবি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ থেকে সরবেন না জগন্নাথের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা, যানজটে ভোগান্তি। প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ সহ ৯টি স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ করে বিএনপির প্রজ্ঞাপন। এবং দুই উপদেষ্টা সাবেক এপিএস-পিও ও এনসিপির সাবেক নেতা তানভীরকে দুদকে তলব, কমিশন বাণিজ্য সহ দুর্নীতির অভিযোগ। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি তাসনিয়া জান্নাত। অর্থের শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ভ্রাম্যমাণ দোকানপাট সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সহযোগিতায় ছিল গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযানে কয়েক শত দোকানপাট স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকের পাশ থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় জানানো হয়, ঐতিহাসিক এই উদ্যানের নিরাপত্তার স্বার্থে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনার পর সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে। পরদিন বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। আইসা আমাদের দোকানপাট সব ভেঙে দিছে, চেয়ার ভাঙছে, গাড়ি ভাঙছে। আমাদের এক একটা দোকানের ভিতরে কিছু খাবার সামান টামান ছিল, কিছুই বের করতে জানি, টোটালি সব কিছু ভাঙা হয়েছে। সাম্য হত্যার বিচার দ্রুত না হলে সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের কালো ব্যাজ কর্মসূচিতে এই ঘোষণা দেন সংগঠনের নেতারা। হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচারিক কার্যক্রম জনসম্মুখে প্রকাশ করারও দাবি জানান তারা। এ সময় ক্লাস ও পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সাহিত্য সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে কালো ব্যাচ ধারণ করে শোক পালন করে ছাত্রদল। এতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় নিরাপত্তার দাবিতে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। বলেন, তাদের নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতার ঘাটতি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা সিকিউর জায়গায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই বিসি চত্বরে আমরা তার হত্যার বিচারের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আমার ভাইয়ের আজকের দিনে যাতে ওর খুনের সঠিক বিচার হয়। সাম্য হত্যার বিচার দ্রুত না হলে সারা দেশে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি। বাংলাদেশের যুক্ত সংগঠন রয়েছে, 1971 সালের পরাজিত শক্তিতে দুঃসহ হয়েছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন গুপ্ত অবস্থায় রাজনীতি করে সেই সংগঠনের নেতা কর্মীরা সাম্যর হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়িয়েছে। ছাত্রদল সভাপতির অভিযোগ, ক্যাম্পাসের আশপাশে এখনও একটি কুচক্রী মহল গুপ্ত থেকে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। নিরাপদ ক্যাম্পাসে দাবি পালন তারা পূরণ করবে, শিক্ষার্থীদের দাবি পূরণ করবে। বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবো আমরা। সাম্যের রুহের মাগফিরাত কামনায় শুক্রবার বাদ আসর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে ছাত্রদল। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার রাজনৈতিক কারণে হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত মানববন্ধনে অভিযোগ করেন তিনি। এছাড়া সরকার কোনো বিশেষ দল বা আদর্শকে
প্রতিষ্ঠিত করতে চাইলে জনগণ তা মেনে নেবে না বলে জানান রিজভী। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধ বাংলাদেশের পতাকার পক্ষে কথা বলছে তাদেরই হত্যা করা হচ্ছে। ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাসগুলো যেখানে মুক্ত সুন্দর হবার কথা, সেখানে এখন হত্যাকাণ্ড চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন অগ্রাহ্য করে সরকারের দ্বৈত নীতি অবলম্বন করছেন বলেও সমালোচনা করেন তিনি। অনেক বিশ্ববিদ্যালয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের যারা দেশের পক্ষে, যারা আগ্রাসনের বিরুদ্ধে, যারা দেশের স্বাধীনতার পক্ষে, যারা জাতীয় সঙ্গীতের পক্ষে, যারা জাতীয় পতাকার পক্ষে, তাদের জীবন চলে যায়। আমি এই জন্যই বলেছি যে নিশ্চয়ই এর পেছনে কোন রাজনৈতিক কারণ আছে। আবাসন সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ থেকে সরবেন না তারা। অবরোধের ফলে যানজট দেখা দিয়েছে আশপাশের সড়কে। অল্প দূরত্বে যেতেও সময় লাগছে 1 ঘন্টারও বেশি। স্লোগানে মুখর কাকরাইল মোড়। আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট কাঠামোর অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ বাস্তবায়নের দাবিতে অনড় শিক্ষার্থীরা। বুধবার আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, আর কোনো আশ্বাস নয়, দাবি বাস্তবায়ন হলেই ঘরে ফিরবেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার আসলে শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে আসলে রয়েছে। এই যে সরকারের কাছে শিক্ষার্থীদের আন্দোলন আসা এবং তারা আসলে এই যে তাদের দ্বারা, তাদের পুলিশ দ্বারা আসলে লাঞ্ছিত হওয়া, এটি আসলে ন্যাক্কারজনক। হলের দাবি এবং যে নতুন ক্যাম্পাস, এইগুলো দাবি না মানা হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। আমাদের যে দাবিগুলো আছে, দাবি দাওয়াগুলো আছে, আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীদের এমন আন্দোলনে কাকরাইল থেকে মৎস্য ভবন পর্যন্ত 2 পাশের সড়কেই যান চলাচল বন্ধ, যার প্রভাব পড়েছে আশপাশের এলাকায়। তেজগাঁও 7 রাস্তা থেকে এই পর্যন্ত এসে 1 ঘন্টা লাগে। গুলশান 2 থেকে আসলাম, 1 ঘন্টার উপর সময় লাগছে। শিক্ষার্থীরা বলছেন, সরকার আন্তরিক হলেই এই ভোগান্তি কেটে যাবে দ্রুত। জনভোগান্তি তৈরি করা তাদের উদ্দেশ্য নয়। আশা করব যে আমাদের যে দাবিগুলো যেহেতু যৌক্তিক, সেক্ষেত্রে সাময়িক অসুবিধার সৃষ্টি হলে জনগণ আমাদের পাশে থাকবে, আমাদেরকে সমর্থন করবে। এত আমাদের সংকট হয়ে গেছে যে আমরা ওখানে টিকতে পারতেছি না। ওই কারণে আমরা মনে করেন বাধ্য হয়েছি যে রাস্তা ব্লক করতে। এখন এই কারণে মনে করেন জনভোগান্তি তো হচ্ছে। আওয়ামী লীগ সরকার পতনের পর আবাসন সহ 3 দফা দাবিতে বেশ কয়েকবার আন্দোলন করেছেন জগন্নাথের শিক্ষার্থীরা। দাবি আদায়ে সচিবালয় ঘেরার মতো কর্মসূচিও পালন করেন তারা। বনিবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, 3 দফা দাবি নিয়ে দ্বিতীয় দিনের মতো কিন্তু জবি শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। কি পরিস্থিতি সেখানে এবং যানজট পরিস্থিতি কেমন দেখছেন? ঠিক আগের ঘন্টায় আমি যেমনটি জানাচ্ছিলাম, গতকাল যে জগন্নাথের শিক্ষার্থীরা তাদের 3 দফা দাবি নিয়ে লং মার্চ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছিল। গতকাল ঠিক দুপুর 2টা থেকে কিন্তু এখন পর্যন্ত প্রায় 30 ঘন্টা তারা রাজপথে অবস্থান করছে এবং একটি দৃঢ় মনোবল নিয়েই তারা কিন্তু রাজপথে অবস্থান করছে। তারা মোটামুটি নিশ্চিত যে তারা রাজপথ ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো আদায় হবে। আমি যদি একটু জনদুর্ভোগের কথা বলি, রাজধানীর কাকরাইল মোড় কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়, যেখানে আসলে 3 থেকে 4টে রাস্তার সংযোগস্থল। এর পাশেই কিন্তু প্রধান বিচারপতির বাসভবন, এদিকে কাকরাইল মসজিদ, রমনা পার্ক সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো কিন্তু এখানে। দক্ষিণ দিক থেকে মৎস্য ভবন থেকে শুরু করে এদিকে প্রধান বিচারপতি বাসভবন এবং কাকরাইল মোড়ের মসজিদ পর্যন্ত পুরো এলাকাটা কিন্তু এখন এখানে বন্ধ অবস্থায় আছে, মানে কোনো রকমের যান চলাচল করছে না এই এলাকা দিয়ে। এতে কিন্তু খুব জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে, বিশেষ করে অফিস শেষে বাসায় ফিরতে, যেহেতু আজকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন, অনেকেই অনেক যানজটে পড়েছেন এবং জনভোগান্তি কিন্তু হয়েছে। আমরা এই বিষয়ে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি যে জনদুর্ভোগ নিয়ে। তারা বলেছেন তাদের এই দাবিটি যেহেতু একটি যৌক্তিক দাবি, তাই সাময়িক জনদুর্ভোগ হলেও তারা কিন্তু এটা বিশ্বাস করছেন যে জনগণ তাদের সাথে থাকবে। আজ দুপুর 2টার দিকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর রইস আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বলেছেন যে দাবি আদায় না করে কিন্তু তারা ঘর থেকে ফিরবে না। এমন আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু কমপ্লিট শাটডাউন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম এবং প্রশাসনিক যত ধরনের কার্যক্রম আছে সেটি কিন্তু সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
দাবি না আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের কোনো রকম কার্যক্রম পরিচালনা করবে না। আমি যদি একটু আইন শৃঙ্খলা বা পরিস্থিতির কথা বলি, গতকাল আমরা যখন এখানে মিছিলটি এসেছিল দেখেছি তাদের উপরে কিন্তু একটি পুলিশের বাধা যেমন ছিল টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের একটা প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। আজ কিন্তু আন্দোলন খুবই শান্তিপূর্ণভাবে এখানে তারা করছে। গতকাল যেমন বিজিবি বাহিনী ছিল, এপিবিএন ছিল, পুলিশ ছিল, আজকে কিন্তু শুধু পুলিশ সদস্য এবং এপিবিএনই আমরা বেশি লক্ষ্য করতে পারছি। তাও তুলনামূলক গতকালের তুলনায় খুবই কম। মানে শিক্ষকদের শান্তিপূর্ণভাবে তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার একটি সহযোগিতা কিন্তু প্রশাসন থেকে করা হচ্ছে। আরেকটু যদি বলি, তাদের যে দাবিগুলো ছিল বাজেট ইস্যু, পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে একটি শিক্ষার্থীকে যেই পরিমাণে বাজেট দেয়া হয় তাদের বাজেট কিন্তু তুলনামূলক খুবই কম। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মূলত 1.5 লক্ষ টাকা পেয়ে থাকলেও তারা কিন্তু খুবই 80,000 টাকার মতো প্রতি শিক্ষার্থী পেয়ে থাকেন। এর ফলে যে তাদের আবাসন সংকটের সৃষ্টি হয়েছে, ঢাকায় থেকে লেখাপড়া করার এই যে একটি যৌক্তিক দাবি, এছাড়াও সাথে আরো 2টি দাবি নিয়ে কিন্তু তারা রাজপথে অবস্থান করছেন এবং তারা কিন্তু খুবই দৃঢ় মনোবল নিয়ে অবস্থান করছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো আদায় হচ্ছে তারা রাজপথে অবস্থান করবেন, এমনটি আমাদের জানিয়েছেন রাজধানীর কাকরাইল থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাজ্জাদ হোসেন জানাচ্ছিলেন কাকরাইল থেকে। প্রধান বিচারপতি, বিচারপতিদের বাসভবন এবং সুপ্রিম কোর্টের প্রবেশ পথ সহ 9টি স্থানে সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। এই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জারি থাকবে। এক গণবিজ্ঞপ্তিতে পুলিশ এই তথ্য জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জনশৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের আওতায় এই নির্দেশ দিয়েছে ডিএমপি। নির্দেশনায় বলা হয়, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1 ও 2 নম্বর প্রবেশ গেট, বিচার প্রশাসন ইনস্টিটিউটের সামনে আপাতত কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন করা যাবে না। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। এক বিবৃতিতে আজ এই নিন্দা জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার সময় কোনো এক দুর্বৃত্ত তার মাথায় পানির বোতল ছুঁড়ে মারে, যা মাথায় লেগে সামান্য আহত হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম মনে করে, কোনো ছাত্র এই কাজ করতে পারে না। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের দুষ্কৃতিকারী এই ঘটনা ঘটাতে পারে। অবিলম্বে দায়ী ব্যক্তিকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে 2 উপদেষ্টার সাবেক এপিএস পিও এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে তলব করেছে দুদক। আগামী 20, 21 ও 22 মে দুদকের মুখোমুখি হতে যাচ্ছে তাদের। এদিকে ঋণের নামে 400 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং সাদ মুসা গ্রুপের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে 100 কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ নিয়ে অনুসন্ধানের নামে দুদক গঠন করা হয় 3 সদস্যের কমিটি। এবার অভিযুক্ত 3 জন সহ স্বাস্থ্য উপদেষ্টার আরেক ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসানকে চলতি মাসে তলব করেছে দুদক। দুর্নীতি দমন কমিশনের উপর আপনারা আস্থা রাখুন। দুর্নীতিগ্রস্ত যে কোনো ব্যক্তি সুনির্দিষ্ট বস্তুনিষ্ঠ যদি কোনো অভিযোগ দাখিল করা হয়, সেগুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতির অভিযোগে এসব ব্যক্তির বিরুদ্ধে তদন্ত ও তাদের গ্রেপ্তারের দাবি ওঠে। তবে দুদক মহাপরিচালক জানান, কারো চাপে নয়, বরং আইন অনুযায়ী কাজ করবে সংস্থাটি। অনুসন্ধান দল এই অভিযোগ প্রমাণের জন্য সহায়ক যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন, সেসব দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য রেকর্ডপত্রের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন।
এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকেও তাদের বক্তব্য গ্রহণের জন্য ইতিমধ্যে পত্র প্রেরণ করেছেন। এদিকে ঋণের নামে 404 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালনা পর্ষদের সদস্য পারভিন হক শিকদার, রণহক শিকদার সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 266 সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত চললেও কাউকে গ্রেফতার করা হয়নি। কথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার মুক্ত সাংবাদিকতায় বিশ্বাস করে বলে কিছু অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই সংগঠনের গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষকেই আলোচনা সভা। বক্তারা বলেন, নতুন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে শুধু সরকারের সদিচ্ছাই যথেষ্ট নয়, প্রয়োজন সাংবাদিকদের পেশাগত নৈতিকতাও। কখনো রবীন্দ্রনাথের পক্ষ নেওয়ার নামে, কখনো মুক্তিযুদ্ধের পক্ষ নেওয়ার নামে তাদের সারিতে তাদের দাঁড়াবার সুযোগ করে দিচ্ছে। 3 জন ভালো লোকের সঙ্গে একজন ফ্যাসিস্ট সাংবাদিক বা বুদ্ধিজীবী এসে দাঁড়াচ্ছে। গণমাধ্যমের যে 17 বছর যে দোষর, যারা নিজেদেরকে সাংবাদিক পরিচয় না দিয়ে তারা অনেকটা মিডিয়া লিগ পরিচয় দিতেন। সভার মূল বক্তা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকার কারও কণ্ঠরোধ করেনি। গত 9 মাসে কোনো গণমাধ্যম বন্ধ হয়নি, বরং গণমাধ্যমের পরিসর বেড়েছে, তৈরি হয়েছে সহনশীলতার পরিবেশ। একটা নিউজ আউটলেট বন্ধ করেনি, বরঞ্চ 2-1টা নিউজ আউটলেটের আপনার অনলাইনে অ্যাক্সেস পাওয়া যেত না, আমরা সেগুলোকে ওপেন করে দিয়েছি। আপনার নেত্র দেখেন, আমরা সবগুলোকে যে বলেছেন যে আমার এই নিউজের টেলিকম অথরিটি আমার এটার অনলাইন অ্যাক্সেস ব্লক করে রেখেছিল, আমরা সবগুলোকে ব্লক ওপেন করে দিয়েছি। 266 সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, এসব মামলায় কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি। এছাড়া অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়টিও পুনর্বিবেচনা করা হচ্ছে। 266 জন জার্নালিস্টের এগেইনস্টে মার্ডার কেস হয়েছে। ডেইলি স্টার একটা রিপোর্ট এসছে, তারা এটা করেছেন, আমরা ওয়েলকাম করি যে এটা নিয়ে আরো রিপোর্ট করা হচ্ছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই যে 266 যে মার্ডার কেস হয়েছে, কারা কারা করলেন, এটা কি গভর্নমেন্ট করিয়েছে? দেখেন, ব্লেমটা কিন্তু আমাদের দিকে আসে যে না, আমরা আপনারা করেন নাই ঠিকই, কিন্তু আপনারা তো অ্যাকশনই নিতে পারেন। শফিকুল আলম বলেন, অতীতে অনেক গণমাধ্যম ফ্যাসিবাদকে সহায়তা করলেও বর্তমান সরকার তাদের প্রতি প্রতিহিংসা দেখায়নি। বলতে হবে যে না, আমার এই অধিকার হরণ করেছে, আই এম সরি, আপনাকে এই সরি বলতে হবে, নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে না, আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজমের ফেলিউর ছিল। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 15 মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এই বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। প্রজাতির গাছ মাটি থেকে অত্যাধিক পানি শোষণ করে, ফলে মাটির আর্দ্রতা কমে যায় এবং শুষ্ক বা মৌসুমী জলবায়ুযুক্ত এলাকায় এটি মারাত্মক ক্ষতির কারণ হয়। এই গাছের পাতায় থাকা টক্সিন গোড়ায় পড়ে মাটিকে বিষাক্ত করে তোলে, যার ফলে উর্বরতা নষ্ট হয়। এগুলোর চারপাশে অন্য কোনো গাছ সহজে জন্মাতে পারে না। এটি স্থানীয় জীববৈচিত্র্যের জন্য হুমকি, কারণ বহু দেশীয় গাছ, পোকামাকড় ও পাখি এই গাছে বাসা বাঁধে বা খাদ্য খুঁজে পায় না। সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে এখন থেকে আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে হবে। তাই পরিবেশ সুরক্ষা এবং প্রাণবৈচিত্র্যের রক্ষায় সকল সংস্থা ও নাগরিককে দেশি প্রজাতির বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। রিহ্যাব শুরু করেছেন কয়েকদিন হলো। ছোট রান আপে করছেন বোলিং। ইংল্যান্ডের চিকিৎসকদের দেওয়া পরামর্শ মেনে মাঠে ফেরার লড়াই করছেন তাসকিন আহমেদ। চোট কাটিয়ে জুনে শ্রীলঙ্কা সফরে ফিরতে চান টাইগার তারকা। নতুন কোচ শন টেইটের নিয়োগ পেসারদের ভালো করতে সাহায্য করবে বলে মনে করেন তাসকিন।
এই দৃশ্যটা নিয়মিত হয়ে গেছে। 1 অথবা 2 সিরিজ পরেই যেন তাসকিনকে এভাবে রিহ্যাবে যেতে হয়, ঘড়ির কাঁটা ধরে রেস করে আবারও ফিরতে হয়। ইংল্যান্ডে চিকিৎসক দেখিয়ে ফিরে এসে শুরু করেছেন রিহ্যাব। দারুণ অনুভব করছেন কয়েকটা সেশন পরেই। আমাদের ন্যাশনাল ট্রেনার ফিজিও এবং ইউকেতে আমি যেই স্পেশালিস্টদেরকে দেখাইতে গেছিলাম, তারা সবাই একসাথে মিলে যে প্রোগ্রাম সেট করেছে এগুলা রিহ্যাবিলিটেশনের পার্ট। আজকে নিয়ে প্রায় 5টা সেশন গেল এবং শর্ট রানে লাইট বোলিংও শুরু করেছি, এই তো চলছে। চিকিৎসকদের মতে 6 সপ্তাহ লাগার কথা মাঠে ফিরতে। তাসকিনও সেই টাইমলাইন ধরে এগিয়ে যাচ্ছেন। বোলিং শুরু করেছেন, কম রান আপে প্রথম দিন করেছেন 24 বল। শ্রীলঙ্কা সিরিজেই ফিরতে চান এই পেসার। শ্রীলঙ্কা সিরিজ থেকে টার্গেট জুনের প্রথম দিকে আশা করা যাচ্ছে, যদি কোনো সমস্যা না থাকে। তো এভাবে যেমনি চলতেছে আমি খুশি এতে, আলহামদুলিল্লাহ। এখনও কোনো কমপ্লেন নেই। যদি এভাবে সুন্দর স্মুথ যায় তাহলে তো খুবই ভালো। তাহলে আশা করছি শ্রীলঙ্কা সিরিজ থেকেই হওয়া সম্ভব। নতুন বোলিং কোচ পেয়েছে বাংলাদেশ দল। সাবেক অজি তারকা শন টেটের কাছে ভালো কিছু আশা করছেন তাসকিন। আশা করছি সে ভালো কিছুই হবে, বিকজ ও নিজেও অনেক বড় ফাস্ট বোলার ছিলেন এবং অস্ট্রেলিয়ার মতো টিমে বেশ অনেক লম্বা সময় খেলেছে। আর প্লাস একটা সবচেয়ে বড় গুড সাইন যে সামনে যেহেতু টি-20 ফরম্যাটের অনেক খেলা আসতেছে, ও রিসেন্ট টি-20 ইরাতেও খেলেছে, বড় বড় ইভেন্ট খেলেছে। তো ওর আইডিয়া হবে। আশা করছি ওর এক্সপিরিয়েন্স আমাদেরকে হেল্প করবে। আসলে গোড়ালির চোট ভোগাচ্ছে দীর্ঘদিন, সার্জারি করতে হবে না আপাতত। অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওয়ার্কলোড ম্যানেজ করে খেলা চালিয়ে যেতে চান তাসকিন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ শুরু হয়েছে 38তম জাতীয় 15 রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ। চলবে 31 মে পর্যন্ত। এবার 30টির বেশি ক্লাব থেকে রেকর্ড 206 খেলোয়াড় অংশ নিচ্ছেন। এবারই প্রথম খেলবেন একজন নারী প্রতিযোগী। রাজধানীর অভিজাত উত্তরা ক্লাব লিমিটেডে হবে এবারের আসর। পৃষ্ঠপোষকতা করছেন উত্তরা ক্লাবের সদস্য এবং দেশের প্রাচীনতম জাতীয় দৈনিক সংবাদের প্রকাশক ও সম্পাদক আলতামাশ কবির। দুপুরে উত্তরা ক্লাবের ঢাকা ব্যাংক লাউঞ্জে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন, সাধারণ সম্পাদক রিয়াসাত করিম। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন পাবেন 1 লাখ টাকা পুরস্কার। সালে মালয়েশিয়া যেতে না পারা 17,000 কর্মীর মধ্যে শিগগিরই 7,926 জনকে নেবে দেশটি। একথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। আগামী কয়েক মাসে 1.5 লাখের মতো বিদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া। সেখানে বাংলাদেশিদের বেশি সুযোগ দেওয়ার অনুরোধ করেছে সরকার। এছাড়া অবৈধ হয়ে যাওয়া কর্মীদের বৈধতা দেয়া নিয়েও আলোচনা হয়েছে। 1 বছরের বেশি সময় মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধ। এটি ফের চালু নিয়ে আলোচনা করতে গত মঙ্গলবার মালয়েশিয়ায় যায় প্রবাসী কল্যাণ উপদেষ্টার নেতৃত্বে 3 সদস্যের দল। বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র, মানব সম্পদ ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা আসিফ নজরুল। পরে ফেসবুকে এক ভিডিওতে তিনি জানান, বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা দিতে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। এছাড়া 2024 সালে সিন্ডিকেট বাণিজ্যের কারণে যেতে না পারা প্রায় 8,000 কর্মীকে শিগগির নেয়ার কথাও জানিয়েছেন তারা। একটা নাম্বার ছিল 17,000-এর মতো। তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে। উপদেষ্টা জানান, আগামী কয়েক মাসে 1 থেকে 1.5 লাখ বিদেশি শ্রমিক নিতে পারে মালয়েশিয়া। এক্ষেত্রে বেশি সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এছাড়া অবৈধ হয়ে যাওয়া কর্মীদের বৈধতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে, উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী পাঠাতে 2 দেশের সমঝোতা অনুসারে এজেন্সি বাছাইয়ের দায়িত্ব মালয়েশিয়া সরকারের। এই সমঝোতা স্মারক কিছুটা সংশোধনের প্রস্তাব দেবে বাংলাদেশ। 21 মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে সেটি চূড়ান্ত হওয়ার আশা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
অভিবাসী শ্রম সংক্রান্ত অভিযোগ প্রত্যাহারে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে মালয়েশিয়া সরকার। যুক্তরাষ্ট্রের মানব পাচার প্রতিবেদনে নিজেদের ভাবমূর্তি উন্নত করতে এই আহ্বান করেছে কুয়ালালামপুর। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ব্লুমবার্গ এই খবর জানিয়েছে। মানব পাচার ও অর্থ পাচার সংক্রান্ত অভিযোগ মালয়েশিয়ার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের মহাসচিবের দাবি, অভিযোগগুলোর বেশিরভাগই ভিত্তিহীন। সম্প্রতি দুই দেশের মধ্যে নতুন করে কর্মী নিয়োগ চালুর আলোচনা চলছে। গত বছর ব্যাপক অনিয়মের অভিযোগে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ করে দেয় মালয়েশিয়া। অভিযোগ ওঠে, অনেক শ্রমিক হাজার হাজার ডলার খরচ করেও প্রতিশ্রুত চাকরি পাননি। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ভারত পাকিস্তানের বিরোধে বাংলাদেশকে জড়াতেই পুশ-ইন করছে বিএসএফ, এমনটাই মনে করেন বিশ্লেষকেরা। তাদের শঙ্কা, এই ধরনের ঘটনা ছড়াতে পারে সামরিক উত্তেজনা, দুই দেশের সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলছে। পুশ-ইন বা পুশ ব্যাকের ঘটনা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঢাকা প্রতিবাদ জানানোর পরও বন্ধ হয়নি ভারতের পুশ-ইন। 7 মে থেকে 3 দিনে 300-এর মতো মানুষকে পুশ-ইন করেছে বিএসএফ। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে দিল্লিকে 9 মে চিঠি দিয়েছে ঢাকা। তারপরও বুধবার 44 জনকে পুশ-ইন করেছে। রয়েছে বেশ কয়েকজন ভারতীয় ও রোহিঙ্গা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ সীমান্তকে অস্থির করতে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে ভারত। মানবিক একটা দুর্বিপাক সৃষ্টি করার অপচেষ্টা। আরেকটা হচ্ছে ভূ রাজনীতির, যেখানে একটা ভূ রাজনীতিতে এই ধরনের অবস্থান সৃষ্টি করে বা এই ধরনের সমস্যা সৃষ্টি করে বাংলাদেশকেও ভারত পাকিস্তানের যে উত্তেজনা, যে যুদ্ধ, সেখানে ড্র্যাগিং করার, সেখানে টেনে নেওয়ার একটা অপপ্রয়াস বলেও আমি মনে করি। সাবেক কূটনীতিকদের মতে, টানাপোড়েনের মধ্যে পুশ-ইনের ঘটনা ঢাকা ও দিল্লির দূরত্ব আরো বাড়াবে। বলছেন, দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনার সংক্রান্ত সিদ্ধান্তেরও পরিপন্থী। দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য যে দুই পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে, তার বিপরীতে কাজ করবে এই বিষয়টি, এবং এটা বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতে পারে, উত্তেজনার সৃষ্টি হতে পারে, যেগুলো আমরা কেউ চাই না। দুই দেশের দূরবর্তী স্বার্থের জন্য ক্ষতিকর। এটা হয়তো সাময়িকভাবে কোনো একটি ভারতের কোনো একটি রাজনৈতিক দলকে কোনো রকমের লাভ এনে দিতে পারে, কিন্তু এটা ভারতের জন্য এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। পুশ-ইন বা পুশ ব্যাক দুটোই মানবাধিকার লঙ্ঘন। বিশ্লেষকরা বলছেন, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা জরুরি। বর্ডার স্টেটের যে প্রচলিত আইন বা নিয়ম নীতিগুলো থাকে, সেটার লঙ্ঘন তো হচ্ছেই, কিন্তু সেইটার জন্য আসলে এখানে ঠিক আন্তর্জাতিক কোন রকম প্ল্যাটফর্মে গিয়ে প্রতিবাদ জানানোর মতো বিষয় হয়তো এটি না। এটি দ্বিপাক্ষিক ভাবে সমাধানের চেষ্টা করতে হবে, কূটনৈতিক ভাবে। ভারত আরো দায়িত্বশীল আচরণ দেখানো উচিত বলে মনে করেন বিশ্লেষকেরা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে।